এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ। জিপিএ 5 ৬৯,০৯৭ জন, 2 দশকে পাশের হার সর্বনিম্ন। বিষয়গুলোই পর্যালোচনার জন্য সামনের সপ্তাহে আমরা এটাকে ঘিরেই উইল জিরো ইন অন দিস ইস্যু। আইনি ভিত্তি ও সাংবিধানিক আদেশ স্পষ্ট না হলে জুলাই সনদে সই করবে না এনসিপি, বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট করার দাবি। নির্বাচন বানচালে সরকারকে ব্যক্তি ব্যস্ত রাখছে সবাই, দাবি বিএনপির। সবাই সনদে সই না করলে দেখা দেবে কালো মেঘ। উৎসব মুখর পরিবেশে চলছে রাষ্ট্র নির্বাচনে ভোট গ্রহণ। কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীর ভিড়, অনিয়মের নানা অভিযোগ প্রার্থীদের। চাকসু নির্বাচনে ভিপিজিএস সহ 26 পদের 24টিতেই ছাত্র শিবির সমর্থিতদের জয়। এজিএস পদে জয় পেলেন ছাত্রদল প্রার্থী। পঞ্চম দিনের মতো আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা। এবার জাতীয়করণের দাবিতে মার্চ টু যমুনার হুঁশিয়ারি। এবং মিরপুরের আগুন নিভে গেলেও ছড়াচ্ছে বিষাক্ত কেমিক্যাল, ঢুকতে পারছে না ফায়ার কর্মীরা, আশেপাশের কারখানা বন্ধ ঘোষণা। দর্শক, আমন্ত্রণ সংবাদ দুপুরে। শুনছিলেন শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পাশের হার 58.83%। 20 বছর পর ফলাফলের এমন ধস দেখছে বাংলাদেশ। তবে এই ফলাফলকেই বাস্তব চিত্র বলছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি, আর পর্যালোচনা করার কথা জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। প্রকাশিত হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। আগের বছরে ৭৭.৭৮% শিক্ষার্থী পাশ করলেও এবারের পাশের হার মাত্র ৫৮.৮৩%। বিগত ২০ বছরের মধ্যে এটি সর্বনিম্ন পাশের হার। জিপিএ 5 প্রাপ্তির ক্ষেত্রে এবার বিপর্যয় হয়েছে। গত বছর যেখানে ১,৪৫,৯১১ জন পেয়েছিল জিপিএ 5, সেখানে এবার পেয়েছে মাত্র ৬৯,০৯৭ জন। এমনকি ২০২৪ সালে শূন্য পাশ প্রতিষ্ঠান ৬৫টি থাকলেও তা বেড়ে এবার হয়েছে ২০২টি। এমনকি ২০২৪ সালে শূন্য পাশ প্রতিষ্ঠান ৬৫টি থাকলেও এবার তা বেড়ে হয়েছে ২০২টি। তুলনামূলক ভালো ফল হয়েছে মাদ্রাসা বোর্ডে, পাশের হার ৭৫.৬১। আর শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডের পাশের হার বেশি। খারাপ করেছে কুমিল্লা বোর্ড, যেখানে পাশের হার নেমে গেছে ৪৮.৮৬%। ছাত্রদের তুলনায় পাশের হার এবং জিপিএ 5 এর দিকে এগিয়ে গেছে ছাত্রীরা। ২০ বছরের ইতিহাসে ফলাফলের এমন ধসকে শিক্ষা ব্যবস্থার বাস্তব চিত্র হিসেবে দেখছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি। জি, আমরা আমাদের খারাপ ভালো তুলনামূলক বিষয় বিগত বছরের তুলনা করলে আমরা দেখতে পাচ্ছি এটি পার্সেন্টেজের সংখ্যাটা কম, জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কম, শতভাগ পাস এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম। বেশ কিছু জায়গায় ইন্ডিকেটরে অনেকগুলো ইন্ডেক্সে কমে গেছে। এটি হলো বাস্তবতা। আমরা সেই বাস্তবতার মধ্যে আছি। এই বাস্তবতাটা আমাদের সামনে এসে হাজির হয়েছে। এদিকে সচিবালয়ে এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা বলেন, ফলাফল বিপর্যয় নিয়ে আগামী সপ্তাহে পর্যালোচনা সভা করবে মন্ত্রণালয়। বিষয়গুলোই পর্যালোচনার জন্য সামনের সপ্তাহে আমরা এটাকে ঘিরেই উইল জিরো ইন অন দিস ইস্যু। যারা খারাপ ফলাফল করেছে তাদের হতাশ না হয়ে ঘুরে দাঁড়ানোরও পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আইনি ভিত্তি ও সাংবিধানিক আদেশ স্পষ্ট না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না এনসিপি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করে স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন ছলচাতুরির শামিল। সকালে দলটির বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কি টেক্সট সেখানে থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি না। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যেই অনুষ্ঠান বা যেই আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব না।
নির্বাচন যাতে না হয় সেজন্য অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত রাখার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণ নির্বাচন চায়, ভোট নিয়ে কোনো আপোষ নেই। ঠাকুরগাঁওয়ের দানারহাটে সুধীজন ও সনাতন ধর্মাবলম্বী নারীদের সঙ্গে মত বিনিময় সভায় এসব কথা বলেন বিএনপি মহাসচিব। বলেছে যে এটা সঠিক নয়, আসুন আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করব, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহরে যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, বলে আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না। রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সই না করলে দেশের আকাশ কালো মেঘে ছেয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তার অভিযোগ, গণভোট নিয়ে অহেতুক বিতর্ক ও জটিলতা তৈরি করা হচ্ছে। সন্তানের চিকিৎসার জন্য বাবার কিডনি বিক্রির বিজ্ঞাপন দেওয়ার ঘটনায় রাজধানীর কামরাঙ্গীর চরে অসচ্ছল হুমায়রা জাহানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে আমরা বিএনপি পরিবার। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হুমায়রার পরিবারের হাতে চিকিৎসার সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের তিনি বলেন, গণভোট নিয়ে অহেতুক বিতর্কের সৃষ্টি করা হচ্ছে। কথা বলেন জুলাই সনদ সই নিয়েও। একটি চূড়ান্ত পর্যায়ে এসে উপনীত হয়েছে, তারপরেও অনেক অমীমাংসিত বিষয়ের কথা বলা হচ্ছে, অনেক নোট অফ ডিসেন্টের কথা বলা হয়েছে, গণভোট নিয়ে অহেতুক বিতর্ক এবং জটিলতা তৈরি করা হচ্ছে। আগামীকাল শুক্রবার প্রত্যেকটি রাজনৈতিক দল যারা আন্দোলন সংগ্রামী ছিলেন প্রত্যেকেরই ঐক্যবদ্ধভাবে জুলাই সনদে স্বাক্ষর করবে। যদি না করেন তাহলে কালো মেঘ আমাদের মাথার উপর ঘোরাফেরা করছে। রাষ্ট্র নির্বাচনে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। তবে অমোচনীয় কালি উঠে যাওয়া, চিরকুট ও লিফলেট নিতে না দেয়া এবং পোলিং এজেন্টদের ভোটারের নাম ও ছবি না মেলাতে দেয়া সহ নানা অভিযোগ করেন প্রার্থীরা। এ বিষয়ে রাবি উপাচার্য বলছেন, শুকানোর সময় দিলে কালি উঠবে না। ভোটার তালিকার সঙ্গে নাম ও ছবি মিলিয়ে দেখা হচ্ছে, তাই জাল ভোট দেওয়ার ঝুঁকি নেই বললেন রাকসুর প্রধান নির্বাচন কমিশনার। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ টুব্বা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দীর্ঘ ৩৫ বছর পর ভোট দিতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। সকাল ৯টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্রে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। এ সময় ভোটারদের হাতে দেয়া অমোচনীয় কালি উঠে যাওয়া সহ নানা অভিযোগ করেন প্রার্থীরা। এছাড়া চিরকুট ও লিফলেট নিয়ে ভোটারদের কেন্দ্রে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগ ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থীর। এদিকে ভোটারদের লাইনে গিয়ে প্রচারপত্র দেওয়ার অভিযোগ করেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী। পোলিং এজেন্টদের ভোটার তালিকার সাথে নাম ও ছবি মিলিয়ে দেখতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন এক প্রার্থী। যতদূর জানি যে 100 মিটারের ভিতর কোনো ধরনের প্রচারণা করা যাবে না। আপনি এখানে দেখেন ব্যাগের ভিতর চিরকুট নিয়ে এসেছে, তারা হাতের ভিতর চিরকুট ধরিয়ে দিচ্ছে। মেয়েদের হলে দেখলাম যে চিরকুট নিয়ে ঢোকা নিষেধ, কাগজে শুধু বা টিস্যুতে লেখা যাবে, তারা সেটা লিখে লিখে হাতে ধরিয়ে দিচ্ছে। এই যে অমোচনীয় যে কালি, এই কালিটা অলরেডি দেখছেন যে আমার হাত থেকে মুছে গেছে। তো এখানে হচ্ছে যারা ভেতরে আছেন এবং প্রশাসনে যারা আছেন, এটাকে যত দ্রুত সলভ করা যায়, অ্যাড্রেস করা যায় সেটা করতে হবে। আমার পোলিং এজেন্টরা জানাচ্ছে তাদেরকে কিন্তু ছবি সহ ভোটার তালিকা দেখতে দেওয়া হচ্ছে না। ছবি সহ ভোটার তালিকা পোলিং এজেন্টরা যদি দেখতে না পারে তাহলে তারা কিভাবে ভোটার শনাক্ত করবে? এটা কি জাল ভোট নাকি এটা কিভাবে শনাক্ত করবে? এই অভিযোগের বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সালেহ হাসান নকিব বলেন, কালি শুকানোর সময় দিলে মুছে যাবে না। অন্যদিকে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক এফ নজরুল ইসলাম বলেছেন, অমোচনীয় কালি শুধুমাত্র অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা হিসেবে রাখা হয়েছে। ভোটার তালিকার সঙ্গে নাম ও ছবি মিলিয়ে দেখা হচ্ছে, তাই জাল ভোট বা একাধিকবার ভোট দেওয়ার কোনো ঝুঁকি নেই।
কালিটাকে একটু শুকানোর সুযোগ দিতে হবে। আপনার হাতে টেনে দেয়া মাত্র যদি আপনি ঘষতে থাকেন তাহলে যে কোনো কালি আপনার আবছা হয়ে যাবে। পোলিং এজেন্ট যারা ক্যান্ডিডেটরা তাদের পোলিং এজেন্টের কাছেই তালিকা দিয়ে দেয়। প্রিসাইডিং অফিসার তো তাদের সবাইকে তালিকা সরবরাহ করতে পারবে না। নির্বাচন অবাধ করতে ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, রাকসু নির্বাচনের সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা কাজী শাহেদ এবং তারেক রহমান আমার সাথে যুক্ত হবেন। প্রথমে আমি চলে যাচ্ছি শাহেদের কাছে। শাহেদ, কেমন চলছে ভোট গ্রহণ এবং প্রার্থীদের কাছ থেকে কি কি অভিযোগ আসছে এবং এ নিয়ে কর্তৃপক্ষ কি বলছে, কি তথ্য দেবেন আমাদের কাছে? যদি একেবারে শান্তিপূর্ণভাবে যদি আমরা বলি, সে ভোট গ্রহণটি চলছে। সব কেন্দ্রগুলিতেই ভোট হয়েছে। আরো বেড়েছে। আমরা একজন নারী ভিত্তিক প্রার্থী রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় দিচ্ছে, প্রথম যিনি নারী ভিত্তিক প্রার্থী হয়েছে তার কাছে খুব জানতে চাই। এখন তো আর 2 ঘন্টা মাত্র বাকি আছে ভোটের। কেমন পরিস্থিতি দেখলেন ভোটের? আমরা ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি মোটামুটি বেশ ভালো। এখন সব কিন্তু আমরা কিছু বেশ অসঙ্গতি লক্ষ্য করেছি এই জায়গায়। যেমন আমাদের কথা ছিল যে নির্বাচন কমিশন বলেছিল যে তারা ইম্পোর্ট করা অমোচনীয় কালি নিয়ে আসছে, যেটা উঠবে না, কিন্তু আমি নিজে ভোট দিয়ে আসছি এবং ভোট দেওয়ার কিছুক্ষণের মধ্যে কালিটা একটু ঘষা দিতেই উঠে গেছে। মানে লিটারালি প্রচারপত্র বিলি হতে দেখেছি। আমাদের বিভিন্ন বুথে হচ্ছে বিভিন্ন প্যানেলের লিফলেট পাওয়া গেছে। সব মিলাই আসলে নির্বাচন কমিশন যেরকম প্রথম থেকে আমাদেরকে হতাশ করে আসছে, আচরণবিধি রক্ষা করতে পারলো না, লেভেল প্লেইং ফিল্ড দিতে পারলো না, আজকেও তারা হচ্ছে এরকম অনেক ফাঁক ফোকর বা এরকম অব্যবস্থাপনার নজির হাজির করেছে আমাদের সামনে। এরকম কি মনে হয়েছে কিনা যে কোনো প্যানেলের পক্ষে বা প্রার্থীদের পক্ষে নির্বাচন কমিশন দেখিয়েছে নিজেদের পক্ষে কাজ করার যে বেশি তারা হচ্ছে নিজেদের এই যে দুর্বলতাগুলো রাখার জন্য ওনারা একটা বা স্বতন্ত্র প্রার্থীদের ক্ষতি তো করেছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন ভিপি প্রার্থীর সঙ্গে। তিনি যে অভিযোগগুলি করছিলেন যে নির্বাচন কমিশন শক্তভাবে আচরণবিধি মানার ক্ষেত্রে প্রার্থীদেরকে কঠোর করতে পারেননি, যে অভিযোগ যে লেভেল প্লেইং ফিল্ড, তবে উৎসাহ উদ্দীপনায় সকাল থেকে যে ভোট গ্রহণটি চলছে সেটি এখনো চলছে, আরো বিকেল 4টা পর্যন্ত চলবে। তো এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি রাষ্ট্র নির্বাচনের আরো খবর জানতে। আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছেন তারেক রহমানের কাছে। তারেক। জি, ধন্যবাদ কাজী শাহেদ আপনাকে। আমি এই মুহূর্তে খালেদা জিয়া হল সহ বেশ কয়েকটি হলে আমি খোঁজখবর নিয়েছি। প্রত্যেকটি হলে কিন্তু আনুপাতিক হারে 40 থেকে 42% ভোট পড়েছে বলে আমাকে সংশ্লিষ্ট ওয়ার্ডের যারা নির্বাচনী কর্মকর্তা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত কোনো হলে 60% পর্যন্ত ভোট পড়েছে বলে সেটি আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এখানে এখনো দেখছি অনেক ভোটার কিন্তু লাইন ধরে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন, অনেকে কিন্তু ভোট দিয়ে চলে যাচ্ছেন। তবে বেশি ক্ষেত্রে কিন্তু এখন যারা পিছিয়ে রয়েছে ভোট দিতে তারা শিক্ষার্থী ছেলে মানুষ বলে আমরা এইসব এলাকাতে দেখেছি। তবে মেয়েরা সকাল ভোট দিয়ে চলে গেছে। মেয়েদের লাইন এখন কিন্তু দীর্ঘ নয়, যা আছে সবগুলো ছেলেদের লাইন। তো আপনাকে যদি আমি একটু বলতে চাই কি যে এখন যারা ভোট দিয়েছে তারা অপেক্ষা করছে ফলাফলের জন্য। তারা বলছে দ্রুত সময়ের মধ্যে যদি ফলাফল ঘোষণা করা হয় তাহলে তাদের জন্য ভালো হবে, এবং যারা একেবারে তাদের যে কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়েছে তারা সেটি দেখার জন্য অপেক্ষা করছেন এবং উদযাপন করার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা যদি আপনাকে একটু জানাতে চাই যে আমরা সকাল থেকে কিন্তু এই যে রাকসুর, বিশেষ করে জুলাই 36 হল, রোকিয়া হল, এসব হলগুলোতে আমরা ছিলাম। এই রোকিয়া হলে একটু বিশৃঙ্খলার আমরা খবর পেয়েছি। বিশেষ করে বেশ কয়েকজন প্রার্থী বলছিলেন কি যে বিশেষ দুটি সংগঠনের যারা ভোটার আছে তারা তাদের পরিচিতি ব্যালট নিয়ে তারা প্রবেশ করেছেন ভোট কেন্দ্রে, এবং অনেকে কিন্তু এখানেও লিফলেট বিতরণ করেছে বলে এমনটি অভিযোগ ছিল। তবে এসব অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে উড়িয়ে দেওয়া হয়েছে। তারা বলছে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি, তারপরে গুরুতর যদি কোনো অভিযোগ পাওয়া যায় সেক্ষেত্রে তারা ব্যবস্থা নেবেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে তারা ভোট গ্রহণ সম্পন্ন করবেন, এবং যদি
যদি কোনো ভোটার কেন্দ্রের ভিতরে প্রবেশ করে থাকে তাদের ভোট তারা যতই বেলা এগিয়ে যাক তারা কিন্তু ভোট সম্পন্ন করবে। আপনাকে যদি আমি একটু বলতে চাই কি যে এই মুহূর্তে কিন্তু আমি আছি রোকিয়া হলে, এখানে ভোটাররা কিছু ভোটের লাইনও আছে এবং ভিতরে কিছু ভোটারও অপেক্ষা করছেন ভোট দেওয়ার জন্য। তো আমাদেরকে 4টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 4টা পর্যন্ত অপেক্ষা করতে। আর যদি বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো রয়েছে। সকাল থেকে কোন রকম বিশৃঙ্খলার আমরা খবর পাইনি। এখানে আমরা দেখেছি 5 প্লাটুন বিজিবি মোতায়েন করা রয়েছে, যথেষ্ট পরিমাণ পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। এছাড়া কিন্তু SWAT সদস্যরা আমরা কিন্তু টহল দিতে দেখেছি। আমরা পুলিশ কমিশনাররা কিন্তু এখানে এসেছেন এবং খোঁজ খবর রাখছেন, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন রকমের যেন বিঘ্ন না হয় সেটি তারা নিশ্চিত করছেন। তো এই ছিল আমার কাছে রোকেয়া হল থেকে সর্বশেষ পরিস্থিতি। জুথি, ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা অপরাধের নিউক্লিয়াস ছিল উল্লেখ করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাইলেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বৃহস্পতিবার শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শেষ দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর বলেন, সব হত্যার দায় শেখ হাসিনার, আর তার মৃত্যুদণ্ড না হলে অন্যায় হবে। যুক্তিতর্ক শেষে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সব সম্পত্তি বিক্রি করে ক্ষতিগ্রস্তদের দিতে ট্রাইব্যুনালে আবেদন করেন প্রসিকিউশন। এ সময় প্রতিপক্ষবিহীন আওয়ামী লীগের ক্ষমতা চিরস্থায়ী করাই শেখ হাসিনার উদ্দেশ্য ছিল বলে মন্তব্য করে চিফ প্রসিকিউটর। এই ট্রাইব্যুনালের মামলায় তিনি যেহেতু সকল অপরাধীদের প্রাণভোমরা ছিলেন, সুপার স্ট্রাকচারের সকল স্ট্রাকচারের উপরে অবস্থান করতেন, তিনি অপরাধের নিউক্লিয়াস ছিলেন, তাকে চরম দণ্ড এই আইনে যেটা আছে সেটাই দেয়া শ্রেয়। যেহেতু অন্তত যদি প্রত্যেকটি হত্যার দায়ে একবার করে মৃত্যুদণ্ড হয়, তাহলে 1400 মানুষকে হত্যার দায়ে অন্তত 1400 বার মৃত্যুদণ্ড হওয়া উচিত। দাবি আদায়ে অনড় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। দাবি আদায়ে প্রয়োজনে মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বৃহস্পতিবার টানা 5ম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি ও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেন তারা। জানান, শিক্ষকদের একটি প্রতিনিধি দল বৈঠকে বসেছেন। এদিকে 3 দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে এই আহ্বান জানান তিনি। 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা সহ 3 দফা দাবিতে টানা আন্দোলনে শিক্ষক কর্মচারীরা। যদি এই দাবি না মানে তাহলে আপনারা দেখছেন হাজার হাজার শিক্ষক এখন আমাদের রাজপথে আছে, শহীদ মিনার আছে, অবস্থান ধর্মঘট পালন করছে এবং আমরা আমাদের ছাত্রছাত্রী অভিভাবকদেরকে সমন্বয় ঘটিয়ে সারা দেশে আমরা একেবারে জাতীয়করণের জন্য যে দাবি এক দাবিতে চলে যাব। সমস্ত স্কুলে আমরা ক্লাস বদল করেছি, কর্মবিরত করেছি, এরপরেও যদি না হয় আমরা আরো কঠোর আন্দোলনে যাব। শিক্ষকদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন কেন্দ্র শহীদ মিনার থেকে তন্দ্রা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তন্দ্রা, দাবির বিষয়ে কোনো আশ্বাস শিক্ষকরা পেয়েছেন কিনা? মার্চ টু যমুনা নিয়ে তারা আসলে কি বলছেন, কি তথ্য রয়েছে আপনার কাছে? যদি আরো একবার এমপিওভুক্ত শিক্ষক যারা রয়েছেন তাদের চেষ্টা কিন্তু বলা যায় যে কিছুটা হলেও আবারও বৃথা গিয়েছে এবং তাদের কিন্তু আজকেও যে কিছুক্ষণ আগেও একটি বৈঠক তাদের ছিল এবং সেই বৈঠকের পরে কিন্তু জানা গেছে যে আসলে আরো একবার তাদেরকে এই 5ম দিনের মধ্যে এসেও তাদের আরো হয়তো এখানে শহীদ মিনারে তাদের যে দাবিগুলো তারা বলছেন ন্যায্য দাবি, সেই দাবিগুলো আসলে মেনে যেন নেয় সরকার, সেই জন্য তাদের এখানে আরো কিছুটা অপেক্ষা করতে হবে। এবং আজকে শুধু নয়, গত 4 দিন ধরে এবং আজকে কিন্তু 5ম দিন এবং এই 5ম দিনে এসেও কিন্তু আসলে শিক্ষকরা, এমপিওভুক্ত শিক্ষক যারা আছেন তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে তারা প্রথম দিন, যেমন আমি বলি, যদি প্রথম দিন কিন্তু তারা প্রেস ক্লাবে ছিলেন, তখন তারা পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন, পুলিশের বল প্রয়োগের মুখে পড়েন। পরবর্তীতে তারা কেন্দ্র শহীদ মিনারে আসেন এবং এর পরবর্তীতেও আসলে তারা এই তাদের যে আন্দোলন সেটি কিন্তু তারা জারি রাখেন। তারা কেন্দ্র শহীদ মিনারেই ছিলেন
এবং এর মাঝেও কিন্তু তারা সচিবালয়ের দিকে লং মার্চ করেছিলেন, তবে তারা পুলিশের মুখে পড়ে তারা সেখানে বসে পড়েছিলেন। একইভাবে গতকালও কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু শাহবাগে তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে কিন্তু তারা সেখানে আন্দোলন করছেন। আমি একটু যদি দেখে আপনাদের, আমার আশেপাশে কিন্তু যাদের দেখছি তারা প্রত্যেকেই শিক্ষক এবং এখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু শিক্ষকরা এখানে এসেছেন এবং এই টানা 5 দিন ধরে কিন্তু আসলে অনির্দিষ্টকালের জন্য এমপিওভুক্ত শিক্ষকদের কিন্তু কর্মবিরতি চলছে। পাশাপাশি তারা কিন্তু তাদের যে অবস্থান কর্মসূচি সেটাও কিন্তু তারা পালন করে যাচ্ছে এবং আজকে কিন্তু আপনি যেমনটা প্রশ্ন করেছেন যে আসলে লং মার্চ টু যমুনা তারা করবেন কিনা বা কেমন কি তাদের আসলে লং মার্চ টু যমুনা তারা বলছেন যে তাদের দাবিগুলো যেহেতু মানা হচ্ছে না সেক্ষেত্রে তারা কিছুক্ষণ পরে আসলে সেই সিদ্ধান্ত নেবেন। তারা এখনো কিন্তু তারা মাত্রই বলেছেন যে তারা কিন্তু মার্চ টু যমুনা সেটি করবে, সেই অভিযান তারা কিন্তু সেইভাবে যমুনার দিকে কিন্তু তারা অগ্রসর হবেন। যেহেতু তাদের দাবিগুলো মেনে নেওয়া হয়নি সেক্ষেত্রে তারা আসলে তারা আবার মার্চ টু যমুনা দিকে কিন্তু তারা রওনা দেবেন আমরা কিন্তু তারা বলছেন। যদিও আজকে দুপুর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল, তবে যেহেতু তারা তাদের আশানুরূপ ফল পায়নি সেক্ষেত্রে তারা কিন্তু আবারও তাদের এই আন্দোলন, এই অবস্থান কর্মসূচি পাশাপাশি তাদের এই মার্চ টু যমুনা কিন্তু তারা করছেন এবং তারা যেটি বলছেন যে আসলে এই 3 দফা দাবি না মানা হলে তারা এই 3 দফা দাবি থেকে একটি দাবিতে চলে আসবেন, সেটি হচ্ছে জাতীয়করণের দাবি এবং সেই দাবিতে কিন্তু তারা আসলে অন্য থাকবেন যদি তাদের এই 3 দফা দাবি না মানা হয়। যদি এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। তন্দ্রা, ধন্যবাদ আপনাকে। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তন্দ্রা তারুণ্য। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা CR আবরার। বলেন, শিক্ষকদের বর্তমান বেতন ভাতা সহ সুযোগ সুবিধা আরও বেশি হওয়া প্রয়োজন। বৃহস্পতিবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন শেষে কথা জানান তিনি। শতাংশ ভিত্তিক বাড়ি ভাড়া সহ অন্যান্য বিষয়ে শিক্ষকদের দাবির প্রতি সরকার শ্রদ্ধাশীল এবং সংবেদনশীল। নতুন বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী আগামী বছর আরো সুন্দর বেতন কাঠামো নিশ্চিত হবে। এ সময় 7 কলেজ নিয়েও সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এখানে কোনো ধরনের অবহেলা নেই, দ্রুতই সমস্যার সমাধান হবে। শিক্ষকরা আমাদের শিক্ষা ব্যবস্থার প্রাণ। আমি শুরু থেকেই শিক্ষকদের বেতন এবং প্রশিক্ষণ ও মর্যাদা বৃদ্ধির পক্ষে সোচ্চার। নতুন বেতন কমিশনের সুপারিশে আগামী বছর আমরা একটি আরও সম্মানজনক কাঠামোর দিকে এগিয়ে যেতে পারব। বিভিন্ন গ্রুপ আমরা দেখেছি এটা ইমার্জ করছে, যেটা মোটেই কল্যাণকর না এবং এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, শিক্ষক ছাত্র নানান রকমের এখানে হচ্ছে, ইট ইজ অ্যাবসলিউটলি আনএক্সেপ্টেবল এবং এটা পীড়াদায়ক। কিন্তু সেই কারণেই দ্রুততার সাথে আমরা স্টেক হোল্ডার্স কনসালটেশন অর্গানাইজ করে আমরা এটা ফাইনাল করব। মিরপুরের কেমিক্যাল গোডাউনে আগুন লাগার 2 দিন পরও বের হচ্ছে ধোঁয়া, বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। বৃহস্পতিবার সকালে ফায়ার সার্ভিসের কর্মীদের দেখা গেছে ধোঁয়া নিয়ন্ত্রণে কাজ করতে। প্রচন্ড তাপ আর বিষাক্ত ধোঁয়ার কারণে ভেতরে ঢোকা সম্ভব হয়নি। ক্ষয়ক্ষতি এড়াতে আশেপাশের বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। মাইকিং করে সবাইকে অন্তত 300 গজ দূরে অবস্থান করতে বলছেন ফায়ার কর্মীরা। তারা বলছেন যে জনস্বাস্থ্য বিবেচনায় বিষাক্ত ধোঁয়া পুরোপুরি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এলাকা ঘিরে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দর্শক, আগুনের সবশেষ খবরাখবর জানবো। আমাদের সহকর্মী ইউসুফ ভুইয়া আছেন সেখানে। ইউসুফ, পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে কত সময় লাগতে পারে? জনস্বাস্থ্য রক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, কি তথ্য দেবেন আমাদেরকে? জানতে চেয়েছি পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে এবং জনস্বাস্থ্য রক্ষায় কি ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে? দর্শক, দুঃখিত, সংযোগটি আমরা আসলে পাচ্ছি না। আমরা যদি আবারও পাই আবারও আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো, আপডেট দেওয়ার চেষ্টা করবো। যাচ্ছি।